চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে ৩ শিশু সহ একই পরিবারের ৫ জনের মৃত্যু। চলছে উদ্ধার কাজ। আমার কেউ নাই সব শেষ। ২০ টাকা জোড়া হওয়ার পরে কিন্তু ওই মাটিটা উপর থেকে নামিয়ে আইছে। উপর থেকে মাটি আমার কল্লা পর্যন্ত বসছে। গত এক মাসে ১৫৫ জনের মৃত্যু। বর্ষা এলেই ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে না নিয়ে স্থায়ী পুনর্বাসনের পরামর্শ। গত 10 বছরে 17টি সভা করেছে। এর বাইরে আসলে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি। নিম্ন আয়ের মানুষ যারা আমাদের প্রয়োজনে শহরে বাস করে তাদের জন্য নিম্ন ভাড়ায় বাসস্থান তৈরি করে পুনর্বাসিত করতে পারি। দেখছিলেন প্রধান শিরোনাম। দুপুরের সময়ের সঙ্গে আছে আমি জাফর সাদিক এবং আমি ইমদাদুল হক। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে এখনই হস্তক্ষেপ করা হবে অনধিকার চর্চা, বলছে নির্বাচন কমিশন। ইসিকে বিতর্কিত না করার আহ্বান বিশেষজ্ঞদের। রাজধানীর শাহবাগের বিক্ষোভে পুলিশের রাবার বুলেটে আহত শিক্ষার্থীর দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা। অজ্ঞাত ১২০০ জনকে আসামি করে পুলিশের মামলা। আগে থেকে শারীরিক জটিলতা না থাকলে চিকুনগুনিয়ায় মৃত্যু হয় না, আবারও বললেন চিকিৎসকরা। গুজবে কান না দেওয়ার আহ্বান। সিলেটে বন্যা পরিস্থিতির উন্নতি। নতুন উদ্যমে ফসলের মাঠে কৃষক। সরকারি সহায়তার দাবি। গাইবান্ধায় দেখা দিয়েছে পানিবাহিত নানা রোগ। এবং মালয়েশীয় দালালদের খপ্পরে পড়ে দিশেহারা কাগজপত্রহীন বাংলাদেশিরা। আর্থিক কষ্টে নিঃস্ব অনেকে। রিহায়ারিং এর ভিসা না মেলায় গ্রেফতার আতঙ্ক। চট্টগ্রামের সীতাকুণ্ডে পাহাড় ধসে ৩ শিশু সহ একই পরিবারের ৫ জন নিহত হয়েছেন। গতরাতে প্রবল বর্ষণে উপজেলার জঙ্গল সলিমপুর এলাকায় এ ঘটনা ঘটে। সকল সংস্থার সম্মিলিত অংশগ্রহণের মাধ্যমে পাহাড়ে ঝুঁকিপূর্ণভাবে বসবাসকারীদের সরিয়ে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন জেলা প্রশাসক। বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। পরিবারের সদস্যদের হারিয়ে এভাবেই কান্নায় ভেঙে পড়ে হতভাগ্য এই শিশু। আর তার কান্নার হাজারিতে ভারী হয়ে ওঠে এই জঙ্গল সলিমপুর এলাকার পুরো পরিবেশ। অন্যান্য দিনের মতো গতকাল রাতেও পরিবারের সদস্যদের নিয়ে ঘুমাতে গিয়েছিল রাজমিস্ত্রি রফিক। কিন্তু টানা বর্ষণে পাহাড় ধসে ৩ শিশু ও ২ মহিলা সহ তার পরিবারের ৫ সদস্যের মৃত্যু হয়। এছাড়া আহত হয়েছে আরো ৪ জন। ৩টার পরে বৃষ্টিটা হয়েছে জোরে। ওই ২০ টাকা জোড়া হওয়ার পরে কিন্তু ওই মাটিটা উপর থেকে নামিয়ে আইছে। ঘুমাইতেছি উপর থেকে মাটি আমার কল্লা পর্যন্ত বসছে। আমার কাকা আমার যাতে টানে বাড়িতে পাই না, আমি এরকম ৮ বাড়ি ছিল। তারপর আমার কাকা ঠ্যাং ধরে ২বার টান দিয়েছে, লাস্টে আমি বাড়িতে পারছি। দুলাভাই যায় আমাদের ঘরের দুয়ারে ঠাস করে পড়ছে। আমার কেউ নাই সব শেষ। থাকার কোনো জায়গা না থাকায় অনেকটা ঝুঁকিপূর্ণভাবে পাহাড়ে বসবাস করে এই এলাকার সাধারণ মানুষজন। আমরা এখানে প্রাথমিক যে সহযোগিতার দরকার এই পাশে ফ্যামিলির পাশে আমরা সহযোগিতা করব এবং পাশে আমরা দাঁড়াবো। যারা এখানে বসবাস করছে তাদেরকে আসলে নিজেদেরকে সচেতন হওয়া উচিত বলে আমি মনে করি, এবং এই বিষয়ে জনপ্রতিনিধি যারা আছে ইনাদেরও কিছু আন্তরিকতা রয়েছে। আর সকল সংস্থার অংশগ্রহণের মাধ্যমে পাহাড়ে যারা ঝুঁকিপূর্ণ ও অবৈধভাবে বসবাস করে তাদের সরিয়ে দেওয়া উচিত বলে মনে করেন জেলা প্রশাসক। নিরুৎসাহিত করতে হবে এবং যারা আছে তারা এখান থেকে চলে যাবেন। সরকার সম্ভাব্য পর্যায়ে পুনর্বাসনের জন্য যা যা করা সেগুলো আমরা করব। যেগুলো করা যাবে না সেই দায় নিয়ে তাদের এখানে বসবাস করতে দিতে হবে এমন কোনো কথা না। গত ১০ বছরে এই জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে ২৫ জন মারা গেছে। প্রতি বছর বর্ষা আসলেই পাহাড় ধসে প্রাণহানির ঘটনা যেন নিয়তি হয়ে দাঁড়িয়েছে। এই প্রাণহানি ঘটনার পর ঝুঁকিপূর্ণভাবে যারা পাহাড়ে বসবাস করে তাদের সরিয়ে ক্ষেত্রে প্রশাসন কি ব্যবস্থা নেয় তা এখন দেখার বিষয়। চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকা থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। এই মুহূর্তে সীতাকুণ্ডে জঙ্গল সলিমপুর এলাকায় আছেন রিপোর্টার পার্থপ্রতিম বিশ্বাস। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। ধন্যবাদ ইমদাদ। আমরা সকাল থেকে আছি এই সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকার এই জায়গাটিতে। আমার সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পিছনে যে পাহাড়টি রয়েছে এখানেই কিন্তু সেই ৫ জন সদস্যের প্রাণহানির ঘটনা ঘটেছে। এই রফিকের যে পরিবারটি তারা গতকাল রাতে এখানে অবস্থান করছিল। আপনি জানেন গতকাল রাতে কিন্তু প্রচন্ড বর্ষণ হয়েছে। আমরা আবহাওয়া অফিসের সাথে কথা বলেছিলাম, তারা আমাদেরকে জানিয়েছে গতকাল রাতে ২৪ ঘন্টায় সকাল ৯টা পর্যন্ত ৯৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। আর অতিরিক্ত
বৃষ্টিপাতের কারণে এই পাহাড়ের মাটি অনেকটা নরম হয়ে এই ঘরটির উপর ভেঙে পড়ে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা পাহাড়ের খাঁজের মধ্যে এই ঘরটি বানানো হয়েছিল অনেকটা ঝুঁকিপূর্ণভাবে। আর এই ঝুঁকিপূর্ণভাবে এখানে বসবাস করত সেই রফিকের পরিবার। তো সেক্ষেত্রে রফিকের পরিবারের তার স্ত্রী এবং তার যে সন্তান রয়েছে সেটি তারা মারা গেছে এবং তার ননদ বেড়াতে এসেছিল নোয়াখালী থেকে। ভাগ্যের নির্মম পরিহাসে তাদের আর কিন্তু বাড়ি ফেরা হলো না। সেক্ষেত্রে ননদ এবং তার যে দুই মেয়ে লামিয়া এবং সামিয়া তারাও কিন্তু এই পাহাড় ধসের ঘটনায় তাদের প্রাণহানির ঘটনা ঘটেছে। তো সেক্ষেত্রে আরো 4 জন কিন্তু এখানে আহত হয়েছিল। তাদেরকে এলাকাবাসী খবর পেয়ে রাত 3টায় উদ্ধার কাজ চালিয়ে তাদেরকে কিন্তু উদ্ধার করেছে। তো সেক্ষেত্রে আমি যে জায়গাটিতে আছি এটি কিন্তু অনেকটাই একটি দুর্গম জায়গা। এখানে যে ঘরটিতে তারা থাকতো এমন ঘর কিন্তু এখানে এই জঙ্গল সলিমপুর এলাকায় কিন্তু আরো অনেক আছে। তো কিছুক্ষণ আগে চট্টগ্রামের জেলা প্রশাসক এখানে এসেছিলেন, তার সাথে আমরা কথা বলেছিলাম। তিনি আমাদেরকে জানিয়েছে আসলে এই দুর্গম পাহাড়ে যারা বসবাস করে সকলের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই তাদেরকে কিন্তু এখান থেকে সরিয়ে দিতে হবে। সেক্ষেত্রে বারবার প্রশাসনের পক্ষ থেকে নানা উদ্যোগ নেওয়া হলেও কিন্তু সেক্ষেত্রে আমরা দেখেছি কখনোই কিন্তু এখানে যারা অবৈধভাবে বসবাস করে তারা কখনোই পাহাড় থেকে সরে যায় না। অনেকটা এখানে যারা আছেন অনেকটা রাজনৈতিক প্রভাবশালী ব্যক্তি যারা রয়েছেন তাদের ছত্রছায়ায় কিন্তু এইসব যে দুর্গম পাহাড়ি এলাকা রয়েছে এখানে কিন্তু তারা অবৈধভাবে এখানে বসবাস স্থাপন করে এমনটি তিনি আমাদেরকে জানিয়েছে। আর এখানে পাহাড়ে যারা বসবাস করে নিম্ন আয়ের যারা মানুষজন এই এলাকায় থাকে তারা বলছে সরকারের পক্ষ থেকে দীর্ঘদিন পুনর্বাসনের কথা বলা হলেও কিন্তু সেক্ষেত্রে সেই পুনর্বাসন কথাই শুধু রয়ে গেছে। সেক্ষেত্রে তাদের কোনো পুনর্বাসন হয়নি। তো সেক্ষেত্রে তারা বলছে অতি দ্রুত যদি তাদের পুনর্বাসনের ব্যবস্থা করা হয় সেক্ষেত্রে তাদের এই যে দুর্গম পাহাড় এবং বিপজ্জনকভাবে তারাও কিন্তু এই পাহাড়ে খাজে বসবাস করতে চায় না। তো সেক্ষেত্রে সরকার যদি একটি পদক্ষেপ নেয় তাদেরকে যদি ভালো মতো পুনর্বাসনের ব্যবস্থা করে তারাও চায় অনেকটা নির্বিঘ্নে তাদের যে স্ত্রী সন্তান রয়েছে তাদেরকে নিয়ে তারা জীবনযাপন করবে এমনটি তারা আমাদেরকে জানিয়েছে। তো এই ছিল আমার কাছে এখনো পর্যন্ত সীতাকুণ্ডের সলিমপুর এলাকা থেকে এখানকার সর্বশেষ খবর। ইমদাদ। সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর এলাকায় পাহাড় ধসে একই পরিবারের 5 জনের মৃত্যু হয়েছে। সেখান থেকে সরাসরি আমাদেরকে সে খবর জানাচ্ছিলেন পার্থপ্রতিম বিশ্বাস। গত 10 বছরে বৃহত্তর চট্টগ্রামে পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 700 জনের। এর মধ্যে গত 1 মাসে মৃত্যু হয়েছে 155 জনের। অবৈধভাবে পাহাড় কেটে দখলের কারণেই পাহাড় ধস এবং মানুষের মৃত্যু ঠেকানো যাচ্ছে না বলে মনে করেন বিশেষজ্ঞরা। শুধু বর্ষাকাল এলেই ঝুঁকিপূর্ণ বসবাসকারীদের সরিয়ে না দিয়ে অবিলম্বে তাদের স্থায়ী পুনর্বাসনের ব্যবস্থার পরামর্শ দিয়েছেন তারা। কমলদের রিপোর্ট। বর্ষা মৌসুমে চট্টগ্রামে এক মূর্তিমান আতঙ্কের নাম পাহাড় ধস। প্রতি বছরই বৃষ্টির সাথে সাথে পাহাড় ধসে এখানে প্রাণহানির সংখ্যা বাড়ছে। 2007 সালের পর গত 10 বছরে বৃহত্তর চট্টগ্রামের পাহাড় ধসে মৃত্যু হয়েছে অন্তত 700 জনের। বৈশিষ্ট্যগত কারণে এখানকার পাহাড়গুলো এমনিতেই ভঙ্গুর, আর এই ভঙ্গুর পাহাড়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় বসতি গড়ে তোলা হচ্ছে। তারা কোনো আইনকে ফলো করে না এবং আইন ওখানে প্রয়োগ করতেছে না। যদি আইন প্রয়োগ করা হতো যে আমার পাহাড় আমি কাটতে পারবো না, আমাকে পাহাড় ব্যবস্থাপনা করতে হবে, আমি পাহাড় কেটে বসতি স্থাপনা করতে পাহাড়ের গোড়ায় দিতে পারবো না, এই জন্য পাহাড় ধস হয় এবং মানুষ মারা যাচ্ছে। এদিকে চট্টগ্রামের 50টির পাহাড়ে অন্তত 3 লাখ লোকের বসবাস। এর মধ্যে 90% লোকেই ঝুঁকির মধ্যে বসবাস করছে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস। অধিক বৃষ্টি হয়, বৃষ্টির কারণে পানির যখন চাপ সৃষ্টি হয়, চাপের কারণে এই পাহাড়গুলো ধসে পড়ে, যার কারণে যারা পাদদেশে থাকে বেশিরভাগ তারাই ক্ষতিগ্রস্ত হয়। অন্যদিকে উন্নয়ন কর্মীরা বলছেন 2007 সালের পাহাড় ধসে 127 জনের মৃত্যুর পর তাদের পক্ষ থেকে জেলা প্রশাসনকে 34 দফা দাবি দেওয়া হয়েছিল। এখন পর্যন্ত এর একটিও বাস্তবায়ন হয়নি। আর এসব পাহাড়ের অবৈধ দখলদারদের মধ্যে রয়েছে প্রভাবশালী মহল। পাহাড় ধস এবং পাহাড় ব্যবস্থাপনার যে কমিটি, সেই কমিটি সম্ভবত এই গত 10 বছরের 17তম বা 17টি সভা করেছে। এর বাইরে আসলে প্রশাসন কার্যকর কোনো পদক্ষেপ নেয়নি বলেই আজকে বছরের পর বছর এই পাহাড় ধসে মানুষের প্রাণহানি ঘটছে। অপরদিকে নগর বিশেষজ্ঞরা বলছেন যতক্ষণ না এই পাহাড়গুলো সুষ্ঠুভাবে ব্যবস্থাপনা করা হবে না ততই পাহাড় ধস ঘটবে এবং আশঙ্কা থেকে যাবে ব্যাপক প্রাণহানির। পাহাড় কাটা বন্ধ করতে হবে। ইতিমধ্যে কাটা পাহাড়গুলিকে যতটুকু সম্ভব পুনর্বাসন করতে হবে, তাকে ভেজিটেশন করতে হবে এবং কোথাও কোথাও সুরক্ষা দেয়াল নির্মাণ করে এই পাহাড়গুলিকে ঠেকাতে হবে। আমরা এই নিম্ন আয়ের মানুষ যারা আমাদের প্রয়োজনে শহরে বাস করে তাদের জন্য নিম্ন ভাড়ায় বাসস্থান তৈরি করে পুনর্বাসিত করতে পারি। কিন্তু পাহাড়ের পাদদেশে বাসস্থান না থেকে যদি করি তাহলে আমি যতই সরাই ততই আরো দ্বিগুণ উৎসাহে যাবে, আমি তো বাসস্থান পাবো।
এদিকে জেলা প্রশাসনের পক্ষ থেকে প্রবল বর্ষণে বৃহত্তর চট্টগ্রামে ব্যাপক প্রাণহানির আশঙ্কা করে সতর্কতা জারি করা হয়েছে। সেই সাথে এখানকার লোকজনদেরকে সরে যাওয়ার জন্য নির্দেশ দিয়েছে জেলা প্রশাসন। কমল দে, সময় সংবাদ, চট্টগ্রাম। বাংলাদেশের ভূমিধস কারণ, ফলাফল এবং দুর্যোগ ব্যবস্থাপনা বিষয়ক এক সেমিনারে বলা হয়েছে গত 18 বছরে ভূমিধসে দেশে অন্তত 448 জনের মৃত্যু হয়েছে। সকালে রাজধানীর সিরডাপ মিলনায়তনে এই জরিপ তুলে ধরা হয়। বাংলাদেশ পরিবেশ আন্দোলন, বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি, বাংলাদেশ চায়না কালচারাল অ্যান্ড ইকোনমিক সেন্টার এবং ঢাকাস্থ চীন দূতাবাসের যৌথ উদ্যোগে অনুষ্ঠিত এই সেমিনারে 1999 সাল থেকে 2017 সালের 13 জুন পর্যন্ত দেশে ভূমিধসে প্রাণহানির সংখ্যা তুলে ধরা হয়। বক্তারা বলেন, গত 4 দশকে ভূমিধস বাংলাদেশে একটি ভয়াবহ দুর্যোগ হিসেবে দেখা দিয়েছে, কিন্তু বাংলাদেশের দুর্যোগ ব্যবস্থাপনায় এটি এখনও দুর্যোগ হিসেবে পর্যাপ্ত স্বীকৃতি পায়নি। এছাড়া শুধুমাত্র দুর্যোগ পরবর্তী পরিকল্পনা না করে দুর্যোগ মোকাবিলায় সুদূর প্রসারী পরিকল্পনা গ্রহণ করা প্রয়োজন বলেও মনে করেন তারা। উদ্ধার কাজে কারা এগিয়ে আসবে? ওই এলাকার লোকজনকে সবাইকে সবসময় তাদেরকে তৈরি থাকতে হবে যে আগে সেনাবাহিনী আসবে, ফায়ার সার্ভিস আসবে দেরিতে বা অন্য মানুষ আসবে দেরিতে, আমরা এলাকার মানুষ তাদের মধ্যে সচেতনতা তৈরি করতে হবে। 4 দশক ধরেই সেখানে প্রক্রিয়া ঘটছে এবং এখানে একটা ডেমোগ্রাফিক চেঞ্জ নিয়ে আসার জন্য যে পরিকল্পিত প্রচেষ্টা আমাদের অবস্থিত হয়েছিল, সরকারের অবস্থিত হয়েছিল, তারই পরিণাম ফল আজকে এই ঘটনাগুলো ঘটছে। পারিবারিক জীবনটা সেখানে আজকে সুন্দর হয়েছে কেমন নয়, ক্ষতিগ্রস্ত হয়েছে কেমন নয়, বলা যায় যে ধ্বংস হয়েছে। আমার মনে হয় যে এই ব্যাপারে সামগ্রিক পরিকল্পনা করা প্রয়োজন। এবার বন্যা পরিস্থিতির খবর। সিলেট অঞ্চলে নদ নদীর পানি কমতে শুরু করায় সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে। ইতোমধ্যে ঘরবাড়ি থেকে পানি নেমে গেছে। ডুবে যাওয়া কৃষি জমি জেগে ওঠায় কৃষক নতুন উদ্যোগে ফসল বোনায় মনোনিবেশ করছেন। তবে দুদফা বন্যায় সবকিছু হারিয়ে নিঃস্ব কৃষকেরা চেয়ে আছে সরকারের দিকে। বিস্তারিত জানাচ্ছেন ইকরামুল কবির, ছবি তুলেছেন নওশাদ আহমদ চৌধুরী। প্রায় 1 মাস সিলেটের 8 উপজেলার মানুষ বন্যার পানিতে ভেসে দিন কাটিয়েছেন। এপ্রিলে বড় মৌসুমের ধান হারিয়ে নিঃস্ব কৃষকেরা দিশেহারা হয়ে আউশ ধান রোপণ করে স্বপ্নের দিন গুনছিলেন। কিন্তু জুন মাসের শেষে ভারী বর্ষণ আর সাথে উজানের পাহাড়ি ঢলে সেই স্বপ্নও বানের পানিতে ভেসে যায়। বিপন্ন অবস্থার মধ্যে পড়েন কৃষির উপর নির্ভরশীল 6.5 লাখ মানুষ। বুড়ো নিল গিয়া, বুড়ো হইলাম না বাবা, না হয় আউসে এতটা হলাই তো আউসা নেলা তা দিককার হইছে বাবা, গুলোগুন আল্লাহ দিন দিনতে খাইতাম। বীজ দিয়া বা সার দিয়া তে আমরা মনে করো সরকারের কৃতজ্ঞ। দ্বিতীয় দফা বন্যায় সিলেটের প্রায় 6,500 হেক্টর জমির ফসল নষ্ট হয়ে গেছে। বানের পানি নামার সাথে সাথে কৃষকেরা আবার নতুন ফসল ঘরে তোলার জন্য ঘুরে দাঁড়িয়েছেন। এই অবস্থা থেকে উত্তরণের জন্য তারা চাচ্ছেন সরকারি সহযোগিতা। আবার রুইতে হইলে তো বিষের দরকার, সারের দরকার, না হইলে তো আমরা জমিনটা তো আবার রুইতে পারি না। এখন আমরা সরকারি সহযোগিতা না করে তা আমরা কি করে বাঁচবো? অন্যদিকে বানের পানি নামতে শুরু করায় বানভাসী মানুষের জন্য প্রশাসনের পক্ষ থেকে কৃষি, স্বাস্থ্য ও পুনর্বাসনে নেওয়া নানা পদক্ষেপের কথা জানালেন এই কর্মকর্তা। যতদিন পর্যন্ত তাদের একটা মোটামুটি সুস্থ অবস্থায় না দাঁড়াতে পারে ততদিন পর্যন্ত আমরা ত্রাণ কার্যক্রম চালিয়ে যাব। কৃষি বিভাগ থেকে তাদেরকে বীজ, সার বা ওই সেচের সময় যে সুবিধা দেওয়া, এটিও আমাদের কার্যক্রম চলমান আছে। দ্বিতীয় দফা বন্যায় সিলেটের 8 উপজেলার 55টি ইউনিয়ন এবং একটি পৌরসভার 5.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। জেলা প্রশাসনের পক্ষ থেকে বানভাসী মানুষের জন্য 813 মেট্রিক টন চাল ও নগদ 13 লাখ টাকা বিতরণ করা হয়েছে। ইকরামুল কবির, সময় সংবাদ, সিলেট। পানি নামলেও দুর্ভোগে আছেন গাইবান্ধার বানভাসী মানুষ। শোধনের উদ্যোগ না থাকায় দূষিত পানি পান করছেন তারা। এতে শরীরে দেখা দিয়েছে চর্মরোগ। এক্ষেত্রে স্বাস্থ্য বিভাগ মেডিকেল টিম গঠন করলেও সেবা না পাওয়ার অভিযোগ দুর্গতদের। তবে অপর্যাপ্ত জনবল ও অনুন্নত যোগাযোগ ব্যবস্থাকে দুষছে স্বাস্থ্য বিভাগ। হেদায়েতুল ইসলাম বাবুর রিপোর্ট।
ফুলছড়ি উপজেলার বালাসীঘাট থেকে নৌকায় 40 মিনিটের পথ পাড়ি দিলেই ব্রহ্মপুত্র নদের কোলে উজালডাঙ্গা চর। বানের জল নেমে গেলেও বন্যায় ডুবে থাকা টিউবওয়েলের পানি শোধনের কোনো উদ্যোগ নেই। বাধ্য হয়ে দূষিত পানি পান করছেন চরের মানুষ। অন্যদিকে বন্যার পানির মধ্যে টানা 1 সপ্তাহ বসবাস করায় চরে বসবাসকারী অনেকের শরীরে দেখা দিয়েছে চর্মরোগ। সর্দি কাশি ও জ্বরের মতো অসুখ তো আছেই। একই চিত্র পার্শ্ববর্তী কোচখালী চরেও। তাদের অভিযোগ, এখনো কোনো ডাক্তারের দেখা পাননি তারা। পাওটাও দিয়ে বিছনাত গেলেন, তারে পাও জ্বালায় পোড়ায়, ঘায়ের যন্ত্রণায় ঘুম পারিতে পারি না, চুলকায়, ব্যথা, জ্বর। এই ঘাও নিয়ে পানি মনে থাকতে থাকতে খুব কষ্ট হয়, চুলকায়, কিন্তু ওষুধ পাতি পাই না তো। দিন মজুর করে খাই, এখন বন্যার কারণে তো কাম কাজ করতে পারতেছি না, হাতে পয়সা করি নাই। বাড়িঘর থেকে বন্যার পানি নেমে যাওয়ার পর মানুষের কষ্ট কিছুটা কমেছে, কিন্তু কাজকর্ম না থাকায় বন্যায় ক্ষতিগ্রস্ত বাড়িঘর মেরামত করতে পারছেন না চরের বাসিন্দারা। অন্য এক জায়গায় যা উঠছিলাম, সেন থেকে যে পানি নেমে গেছে, আবার এই যে সেন আসছি, কোনো কাম কাজ নেই, খাওয়া নেই, দাওয়া নেই, এইভাবে তো চলাফেরা করতেছি আমরা। চাউল আসলে তাই চড়িয়া দিয়ে আলু ভর্তা খাইতেছি। আমরা কি করব সেটা আমরা নিজেও জানি না, যে আসলে চরের মধ্যে আমরা কিভাবে বসবাস করব। জনবল ও নৌযান সংকটের কারণে সবগুলো চরে স্বাস্থ্যসেবা পৌঁছানো সম্ভব হচ্ছে না বলে জানালেন সিভিল সার্জন। সবগুলো চরের মধ্যে আমাদের জনবল এখনো পৌঁছতে পারেনি। এইসব জায়গায় আমরা জরুরি ভিত্তিতে লোক পাঠানোর ব্যবস্থা করব এবং যদি বন্যা পরবর্তী যে রোগ বালাইগুলো যেগুলো দেখা দেয় সেইগুলো যাতে না হয় তার জন্য পরামর্শ দেব। উজানের ঢল ও বৃষ্টিপাতের ফলে সৃষ্ট বন্যায় গাইবান্ধা সদর, সাঘাটা, ফুলছড়ি ও সুন্দরগঞ্জ উপজেলার প্রায় 2.5 লাখ মানুষ ক্ষতিগ্রস্ত হয়। হেদায়েতুল ইসলাম বাবু, সময় সংবাদ, গাইবান্ধা। দুপুরের সময় আরো থাকছে। দেশে ক্রমেই বাড়ছে মাদক ব্যবসা। এক শ্রেণীর অসাধু কর্মকর্তার পৃষ্ঠপোষকতাই কারণ বলছেন অপরাধ বিশ্লেষকরা। জাতীয় সংসদ নির্বাচনের এখনো 1.5 বছর বাকি। নির্বাচনের এত আগে থেকেই রাজনৈতিক দলগুলোর কর্মকাণ্ডে কমিশনের হস্তক্ষেপ করাকে অনধিকার চর্চা হবে বলে মনে করে নির্বাচন কমিশন। তাই এ নিয়ে রাজনৈতিক বক্তব্য আমলে নিচ্ছেন না তারা, বরং গঠনমূলক সমালোচনা হলে তা গ্রহণ করা হবে বলে জানান নির্বাচন কমিশনাররা। এই মুহূর্তে 7টি কর্মপরিকল্পনা বাস্তবায়নের দিকেই মনোযোগ তাদের। অন্যদিকে নির্বাচন কমিশনকে অযথা বিতর্কে না জড়ানোর আহ্বান জানিয়েছেন বিশেষজ্ঞরা। একাদশ সংসদ নির্বাচনের কর্মপরিকল্পনা ঘোষণার পর এ নিয়ে সরব এখন রাজনৈতিক মহল। ক্ষমতাসীন আওয়ামী লীগ স্বাগত জানালেও বিএনপির ভাষায় অর্থহীন এই রোডম্যাপ। আবার তফসিলের আগে ইসির অবস্থান নিয়ে সিইসির বক্তব্য নিয়েও কম জল ঘোলা হয়নি। রাজনৈতিক দলগুলোর এমন মন্তব্য খুব একটা আমলে নিচ্ছে না কমিশন, বরং সঠিক সময়ে কর্মপরিকল্পনার 7টি ধাপ সম্পন্ন করাই নিজেদের বড় চ্যালেঞ্জ বলে মনে করেন তারা। সমালোচনার জন্য যদি সমালোচনা হয় সেটা নিশ্চয়ই আমরা সেভাবে দেখব না। যদি কোনো গঠনমূলক সমালোচনা হয় অবশ্যই কমিশন সেটা অ্যাকসেপ্ট করবে এবং সেই সমালোচনাকে স্বাগত জানাবে। সময়টাও কিন্তু খুব একটা বেশি আছে বলে আমি মনে করছি না। সবচেয়ে বড় চ্যালেঞ্জ হলো সময়, রিসোর্স এবং সকলের যে আমরা সহযোগিতা নিয়ে আমরা রোডম্যাপটা আমরা বাস্তবায়ন করতে চাচ্ছি, সেই সহযোগিতা যদি আমরা পাই আশা করি আমরা রোডম্যাপটা সুন্দরভাবে আমরা বাস্তবায়ন করতে পারবো। আর নির্বাচনকালীন সরকার ব্যবস্থা কেমন হবে কিংবা তফসিলের আগে রাজনৈতিক দলগুলো কিভাবে পরিচালিত হবে এসব বিষয়ে মাথা ঘামানো কমিশনের জন্য অনধিকার চর্চা বলে মনে করেন তারা। সংবিধানের মধ্যে আমাদের ফাংশনস গুলো কিন্তু খুব সুস্পষ্টভাবে বলে দেওয়া আছে। ওর বাইরে যেতে গেলেই তো এটা আমাদের উচিত নয়। একজন নাগরিক বা একটা রাজনৈতিক দল তার কি অধিকার আছে না আছে সেটা সে যদি যথাযথভাবে যদি না পেয়ে থাকে সেখানে সরকার দেখতে পারে। আর সরকার যদি সেটা তারা যদি মনে করে যে সরকার সেটা নিশ্চিত করতে পারছে না, সেই ক্ষেত্রে আমাদের দেশে যে প্রচলিত আইন আছে সেখানে তারা তাদের দ্বারস্থ হতে পারে। এদিকে রাজনৈতিক হিসাব নিকাশের সমাধান রাজনৈতিকভাবেই করা উচিত বলে মনে করেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে কমিশনকে অযথা বিতর্কে না জড়ানোর আহ্বান তাদের। কোথায় মিটিং হবে কি হবে না, এলাও করবে কি করবে না, দেবে কি দেবে না, এগুলোর মধ্যে তো নির্বাচন কমিশন ইনভলভ হবে না। তুমি রাজনৈতিক দল, তোমার শক্তি দিয়ে, পায়ের পরে শক্তি দেওয়ার জনতার সমর্থন নিয়ে ওটাকে আদায় করো। রোডম্যাপের যথাযথ বাস্তবায়ন রাজনৈতিক দল আর ভোটারদের কাছে কমিশনের স্বচ্ছতা নিশ্চিতের বড় সুযোগ উল্লেখ করে কমিশনকে সেই দিকে তৎপর হওয়ার তাগিদ সাবেক এই নির্বাচন কমিশনারের। রাশেদ লিমন, সময় সংবাদ, ঢাকা। মেঘমেদুর বর্ষার রূপ।
বাঙালির সাথে যার আত্মিক সম্পর্ক, শ্রাবণের বৃষ্টি বাঙালির মনেও তাই খানিকটা ঝরে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলার বকুলতলায় নাচে গানে সেই রূপই তুলে ধরলেন বৃষ্টিপ্রেমীরা। নাগরিক জীবনে বর্ষা বন্দনা নিয়ে প্রতিবেদন থাকছে সংবাদের শেষাংশে, দেখার আমন্ত্রণ। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া দেশ ছেড়ে চলে গেছেন। আওয়ামী লীগের এ ধরনের মন্তব্য শিষ্টাচার বহির্ভূত বলে মনে করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। সকালে ঠাকুরগাঁওয়ে এক মতবিনিময় সভায় তিনি নিয়ে কথা বলেন। বিএনপিও আওয়ামী লীগের সমালোচনা করে, কিন্তু ব্যক্তিগত আক্রমণ করে না বলেও মন্তব্য করেন মির্জা ফখরুল। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক উনি যেভাবে আক্রমণ করেছেন আমাদের দলের চেয়ারপারসনকে, এটা অনভিপ্রেত। আওয়ামী লীগের সমালোচনা 24 ঘন্টায় করছি, কিন্তু সেগুলো রাজনীতির যে শিষ্টাচার আছে সেই শিষ্টাচার মেনেই আমরা করছি। রাজনৈতিক দলের আদর্শ, তার নীতি, তার কর্মকাণ্ডের ব্যাপারে বিরোধী দলগুলো কথা বলবে, বিরোধী দলের কর্মকাণ্ডের ব্যাপারে সরকারি দল কথা বলবে, এটা স্বাভাবিক। কিন্তু সেখানে সবসময় রাজনৈতিক শিষ্টাচারের মধ্যে থাকা উচিত। এবার ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন করতে হবে, আদারওয়াইজ দে উইল নট বি দেয়ার। সংবিধান অনুযায়ী নির্বাচন কমিশন লেভেল প্লেইং ফিল্ড তৈরির মধ্য দিয়ে নির্ধারিত সময়ে জাতীয় সংসদ নির্বাচন আয়োজন করবে বলে আশা প্রকাশ করেছেন নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান। সকালে জাতীয় প্রেস ক্লাবে এক আলোচনা সভায় তিনি এ মন্তব্য করেন। নির্বাচন কমিশনের রোড ম্যাপ নিয়ে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলামের করা মন্তব্যেরও সমালোচনা করেন শাহজাহান খান। এই কয়েকদিন আগে মির্জা ফখরুল সাহেব বললেন রোডই নাই, ম্যাপ কোথায়? ম্যাপ দিয়ে কি হবে? রাস্তা তৈরি আগে কি করে ইঞ্জিনিয়াররা, কি করে? আগে তো ম্যাপ তৈরি করে নাকি, তারপরে হলো রাস্তা। আমার মনে একটু ভুল করে ফেলেছেন। এই রোড ম্যাপ নির্বাচন কমিশন দিয়েছে, 7টা বিষয় ওনারা বলেছেন। আমরা মনে করি সংবিধানের বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। শাহবাগে গতকাল ছাত্রদের বিক্ষোভের ঘটনায় পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত তিতুমির কলেজের ছাত্র সিদ্দিকুর রহমানের দৃষ্টিশক্তি ফেরার বিষয়ে কোনো আশার কথা বলতে পারছেন না জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটের চিকিৎসকরা। এদিকে শাহবাগ বিক্ষোভের পর আজ অজ্ঞাত অন্তত 1200 জনকে আসামি করে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ। এছাড়া আটককৃতদের মুচলেকা দিয়ে জামিন দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শাহবাগে ছাত্রদের বিক্ষোভে পুলিশের সঙ্গে সংঘর্ষে আহত ছাত্র সিদ্দিকুরের দু চোখেরই দৃষ্টিশক্তি হারানোর আশঙ্কা দেখা দিয়েছে। কৃষক পরিবারের ছেলে সিদ্দিকুর চোখের আলো ফিরে পেয়ে আবারও পড়াশোনা চালিয়ে যেতে পারবেন কিনা তা নিয়ে তার পরিবারের শঙ্কা কাটছে না। ছোট ভাইয়ের এমন অবস্থা দেখে কান্নায় ভেঙে পড়েন বড় ভাই নায়েব আলী। বলেন, কোনো অভিযোগ নেই, শুধু ভাইয়ের দৃষ্টিশক্তি ফিরে পেয়ে আবারও যেন শিক্ষা জীবনে ফিরে যেতে পারে সে। আমি তো গ্রামের কৃষক, আমার ছোট ভাইয়ের বাবা মারা গেছে, আমি এতদিন কষ্ট করে ফিরে আসি। আল্লাহ আল্লাহ আমার ভাইটা সুস্থ করে আমার দেখতে হবে না, এটা বলতেছে আসলে দেখতে হবে না। আমি আমার উন্নত চিকিৎসা করে ছেড়ে দেব। সিদ্দিকুরের চিকিৎসায় জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউটে 5 জনের বিশেষজ্ঞ মেডিকেল টিম গঠন করা হয়েছে। তবে এখন পর্যন্ত সিদ্দিকুরের চোখে অস্ত্রোপচার করার বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা। দেখার ব্যাপারে খুব একটা হোপফুল না। প্লান ট্রমার জন্য চোখের কিছু কন্টেন্ট বেরো হয়ে এসছে। রোগীর যেটা ভিশন সে কিছুই দেখতে পাচ্ছে না, ইভেন লাইটও সে আছে কিনা দু চোখে সে বলতে পারে না। তা আমরা এখন কনজারভেটিভ ট্রিটমেন্ট দিয়ে রেখেছি। অপারেশন আমরা যে কালকে দেখে কি করা যায় সে অনুযায়ী আমরা সিদ্ধান্ত নেব। এদিকে শাহবাগে বিক্ষোভের ঘটনায় শুক্রবার অজ্ঞাত অন্তত 1200 জনকে আসামি করে মামলা করেছে শাহবাগ থানা পুলিশ। আটককৃতদের স্ব শিক্ষা প্রতিষ্ঠানের জিম্মায় জামিন দেওয়ার কথা জানিয়েছে শাহবাগ থানা। সেলিয়া সুলতানা, সময় সংবাদ, ঢাকা। মালয়েশীয় সরকার ও নিয়োগকর্তাদের বিভিন্ন শর্ত, সেই সঙ্গে বৈধ হতে গিয়ে বিভিন্ন জায়গায় দালালদের খপ্পরে পড়ে দিশেহারা কাগজপত্রহীন বাংলাদেশিরা। রিহায়ারিং প্রোগ্রামে অংশ নিতে গিয়ে পাসপোর্ট সহ টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন অনেকেই। আবার যারা রিহায়ারিং এর অংশ নিয়েছেন তাদের অনেকেরই এখনও ভিসা না মেলায় গ্রেফতার আতঙ্কে ভুগছেন। মালয়েশিয়া প্রতিনিধি আব্দুল কাদেরের তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট।
সুযোগ নেই। মালয়েশিয়ার সব অবৈধ অভিবাসীর বৈধ হবার মেয়াদ এবছরের শেষ পর্যন্ত বাড়ানোর পর সুযোগটি কাজে লাগাতে মরিয়া হয়ে উঠেছেন বাংলাদেশ, ভারত সহ বিভিন্ন দেশের অবৈধ শ্রমিকরা। মালয়েশীয় সরকার বৈধ হবার সুযোগ দিলেও রিহায়ারিং প্রোগ্রামে অংশ নিতে নির্ধারিত শর্ত বেঁধে দেয় বিপাকে পড়ার কথা জানান কাগজপত্রহীন অবৈধ বাংলাদেশিরা। সবাই খুব অসুবিধার মধ্যে আছে। অনেক সময় দেখা গেল যে এই দেশের সরকার টাইম দিছে যে এত মাসের ভিতরে তোমরা ফিঙ্গারপ্রিন্ট করতে পারবা, তোমরা ই কার্ড পাইবা, কিন্তু আমাদের ওই বসদের বিভিন্ন অজুহাতে বিভিন্ন কারণে সময় মতো আমরা যাইতে পারতেছি না। ই কার্ডের মেয়াদও শেষ হয়ে গেছে, প্রায় লোকে করতে পারছে না। এখন বর্তমানে আবার চালু করছে রিহায়ারিং একই অবস্থা পড়তেছে। বেশিরভাগ শ্রমিক বৈধ হবার প্রক্রিয়ায় নানা জটিলতার জন্য নিয়োগকর্তা ও কর্মরত প্রতিষ্ঠানকে দায়ী করেন। আবার অনেকেই দালালদের খপ্পরে পড়ে পাসপোর্ট সহ টাকা পয়সা হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। কেউ কেউ রিহায়ারিং প্রোগ্রামে অংশ নেওয়ার 1 বছর পরও হাতে পাননি কাঙ্ক্ষিত ভিসা। এ অবস্থায় রিহায়ারিং প্রোগ্রাম সহজকরণ ও অসহায় প্রবাসীদের সহযোগিতায় বাংলাদেশ দূতাবাসকে কার্যকর ভূমিকা রাখার আহ্বান জানিয়েছেন তারা। 2 বছর ধরে রিহায়ারিং এর জন্য আমি জমা দিছি, কিন্তু বারবার বসের কাছে গেলে বসের সমস্যা বলতেছে, ইমিগ্রেশন প্রবলেম, এই সমস্যা ওই সমস্যা দেখায় আমাদেরকে খালি টাইম পাস করায়। 1 বছর ধরে টাকা দিচ্ছি, এজেন্টে বলতেছে 2 মাস 3 মাসের ভিতর ভিসা পাওয়া, কিন্তু আজ 1 বছর হয়ে যাইতেছে, আমার কোনো ভিসার কোনো খবর নাই, কাগজপত্রের খবর নাই। আমাদের টাকা পয়সা অনেকেরই মার যাইতেছে, কষ্ট করে আমরা কাজ করি, বেতন থেকে টাকা কাটে নেয়, আমাদের পারমিট এখনো অনেকে পাইতেছে, অনেকে পাইতেছে না। তবে সম্প্রতি বাংলাদেশ হাই কমিশন জানিয়েছে, কারো কাছ থেকে কোনো ধরনের হেনস্থা হবার অভিযোগ পেলেই ব্যবস্থা নেওয়া হচ্ছে। যদি কেউ বৈধ থাকে, তাকে যদি ওখানে কেউ যদি ধরে নিয়ে যায়, তাহলে তার সব রয়েছে, তার আইন বলেন, মানে নৈতিকতা বলেন, সবকিছু তার পক্ষে রয়েছে, তাকে কেন ধরে নিয়ে যাবে। এবং দূতাবাসকে সাথে সাথে জানান। আমরা এরকম আমাদেরকে যারা জানায়, কিছুদিন আগে এক রেস্টুরেন্ট থেকে 11 জনকে ধরে নিয়ে গিয়েছিল, সাথে সাথে টেলিফোন করা হয়েছে, সাথে সাথে তারা 11 জনকে ছেড়ে দিয়েছে। মালয়েশিয়ায় 6.5 লাখ বাংলাদেশি শ্রমিকের বসবাস। এদের মধ্যে প্রায় 2 লাখ বৈধভাবে অবস্থান করলেও অবৈধ রয়ে গেছেন প্রায় 3.5 লাখ শ্রমিক। বাংলাদেশ হাই কমিশনের তথ্য মতে এখন পর্যন্ত প্রায় 2,93,000 বাংলাদেশি রিহায়ারিং এর জন্য নাম নিবন্ধন করেছেন, আর ই কার্ড সংগ্রহ করেছেন 1 লাখেরও বেশি শ্রমিক। সময় সংবাদ, কুয়ালালামপুর, মালয়েশিয়া। অনেক স্বপ্ন নিয়ে বিদেশে পাড়ি জমালেও বিভিন্ন রোগ বা দুর্ঘটনার শিকার হয়ে প্রায় প্রতিদিনই কোনো না কোনো অভিবাসী কর্মীকে লাশ হয়ে দেশে ফিরতে হয়। পরিবারের উপার্জনকারী সদস্যের এমন মৃত্যুতে অসহায় হয়ে পড়ে পুরো পরিবার। বিদেশে মৃত্যুবরণকারী প্রবাসী শ্রমজীবীদের পরিবারকে তাদের ন্যায্য পাওনা ও ক্ষতিপূরণ দিতে সুনির্দিষ্ট পরিকল্পনা সহ নীতিমালা প্রণয়নের তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। এক্ষেত্রে উদ্যোগ নেওয়ার পরিকল্পনার কথা জানালেন প্রবাসী কল্যাণমন্ত্রী। অভিবাসী শ্রমিকের মৃত্যু নিয়ে প্রসূন আশিসের ধারাবাহিক প্রতিবেদনের আজ দেখুন 4র্থ ও শেষ পর্ব। একটু সুখ, স্বাচ্ছন্দ্য আর সচ্ছলতা ফিরিয়ে আনতেই 4 বছর বয়সের একমাত্র সন্তানকে বোনের কাছে রেখে 3 বছর আগে লেবানন যান ঢাকার তারানা বেগম। কিন্তু 2.5 বছর যেতে না যেতেই তার মৃত্যু সংবাদ আসে বোনের কাছে। এমন মৃত্যুর পর পরিবারটির নিদারুণ কষ্ট আর রেখে যাওয়া সন্তানের অনিশ্চিত ভবিষ্যতের কথা তুলে ধরেন ছোট বোন ফারজানা আক্তার। আমি এই বাচ্চাটাকে নিয়ে কষ্ট করতেছি, কোনো ওষুধপত্র কোনো নিয়ে কোথাও বাচ্চাটা একটা ভালো স্কুলে দিতে পারি না। আমার তো আর সম্ভব না আমি ওকে একটা ভালো কাপড় কিনা দেওয়ার। একইভাবে সৌদি আরবে কর্মস্থলে যাওয়ার পথে দুর্ঘটনায় মারা যাওয়া নোয়াখালীর ফারুক হোসেনের পরিবারের অসহায় অবস্থার কথা উঠে আসে তার জামাতার কণ্ঠে। ওনার স্ত্রী শাহিনা ইয়াসমিন খুবই কষ্টের সাথে এই সংসারটা টেনে নিয়ে যাচ্ছে। সংসার চালানোর মতো কোনো অ্যাবিলিটি নেই, মানসিকভাবে উনি এখনো বিপর্যস্ত। বিদেশে কাজ করতে গিয়ে এভাবেই হৃদরোগ, মস্তিষ্কে রক্তক্ষরণ সহ নানা দুর্ঘটনায় প্রতি বছর লাশ হয়ে ফিরে আসে প্রায় 3,500 অভিবাসী কর্মী। সম্প্রতি পরিচালিত এক গবেষণা মতে উপার্জনকারী কোনো ব্যক্তির মৃত্যুর পর প্রায় 48% পরিবারের সদস্যরা মারাত্মক হতাশা ও অনিদ্রার পাশাপাশি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। এছাড়া 90% পরিবার খাদ্য তালিকা ছোট করার পাশাপাশি শিক্ষা, স্বাস্থ্য, বাসস্থান সহ বিভিন্ন ক্ষেত্রে খরচ কমাতে বাধ্য হয়। বিশেষজ্ঞরা মনে করেন বিষয়টিকে রাষ্ট্রীয়ভাবে গুরুত্ব দিয়ে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়া দরকার। এখনো আমাদের কার্যক্রমকে বাংলাদেশে সেই পর্যায়ে নিয়ে যেতে পারিনি যে এদের পরিবারের জন্য বিশেষ কোনো প্রোগ্রাম আমরা চিন্তা ভাবনা করব। এভাবে যদি আমরাও এগিয়ে আসি এবং সরকারের পার্টি করেন, তাহলেই কিন্তু এই পরিবারটির
যে কথাগুলো আমরা বলছি তাদের সেই দুরবস্থার মধ্যে পড়তে হবে না। পরিবারের অন্য সদস্যকে বিদেশে পাঠানো, চাকুরি দেয়া কিংবা ঋণ সহায়তা দেয়া সহ নানা সুযোগ সুবিধা দিতে সুনির্দিষ্ট পরিকল্পনার পাশাপাশি নীতিমালা তৈরির পরামর্শ দেন তারা। যদি কোনো পলিসি গাইডলাইন নাও থাকে তাহলে আমি বলবো যে এই ব্যাপারে ইমিডিয়েটলি পলিসি গাইডলাইন তৈরি হওয়া উচিত। তাদের পরিবারের কারোর অভিবাসনের সুযোগ তৈরি করা যায় কিনা, ব্যাংকিং যে লোন, এন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট, সেই সহায়তাও বাড়ানোর একটা ব্যাপার তৈরি করা যেতে পারে। এদিকে এসব পরিবারকে সহায়তা দেওয়ার জন্য পরিকল্পনা নেওয়ার কথা জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। আমাদের পরিবারের জন্য আমরা স্কুলের ব্যবস্থা করতেছি, তাদের চিকিৎসার জন্য হাসপাতালের ব্যবস্থা হচ্ছে। অসহায় এসব পরিবারের পাশে দাঁড়াতে ব্যক্তি খাতের উদ্যোক্তা সহ সংশ্লিষ্টদেরও ভূমিকা রাখার আহ্বান জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। দুপুরের সময়ে আরো থাকছে। জাতীয় ক্রীড়া পরিষদের শীর্ষ কর্তাদের দুর্নীতির বিষয়ে কিছুই জানেন না ক্রীড়া প্রতিমন্ত্রী। অভিযোগ প্রমাণিত হলে শাস্তির আশ্বাস। চিকুনগুনিয়া রোগ নিয়ে গত কয়েক মাস ধরেই উদ্বিগ্ন রাজধানী সহ সারা দেশের মানুষ। সম্প্রতি গণমাধ্যমে চিকুনগুনিয়া জ্বরে মৃত্যুর খবর আরও আতঙ্কিত করেছে সাধারণ মানুষকে। বিশেষজ্ঞ চিকিৎসকরা বলছেন, আগে থেকে শারীরিক জটিলতা না থাকলে চিকুনগুনিয়ায় মৃত্যু হয় না। যথাযথ মেডিকেল প্রমাণ ছাড়া এমন সংবাদ পরিস্থিতিকে আরও ঘোলাটে করবে। আতিকুর রহমান তমালের রিপোর্ট। চিকুনগুনিয়া গত মাসে রাজধানীতে আলোচিত এক আতঙ্কজনক বিষয়ের নাম। কর্তৃপক্ষের গাফিলতি কিংবা নগরবাসীর সচেতনতার অভাব, কারণ যেটাই হোক না কেন আক্রান্ত মানুষের সংখ্যা বাড়ছেই। এমনকি কত মানুষ এই জ্বরে আক্রান্ত হয়েছেন এর সঠিক সংখ্যা নেই কারো কাছে। যদিও বিভিন্ন জরিপ মতে রাজধানীতে প্রতি 10 জনে একজন আক্রান্ত এই জ্বরে। এই যখন অবস্থা, তখন বিভিন্ন গণমাধ্যমের শিরোনাম হয়েছে চিকুনগুনিয়ায় মৃত্যু। খবরের শিরোনাম হয়েছে বিচারপতি মনোয়ার উদ্দিন এবং অভিনেতা রাতিনও মারা গেছেন চিকুনগুনিয়ায়। যদিও অনেক ক্ষেত্রে স্বজনরাই তা নিশ্চিত করেননি। একটা রিপোর্ট ছিল চিকুনগুনিয়া টেস্ট, ওখানে ছিল পজিটিভ, চিকুনগুনিয়া পজিটিভ। আমরা এই ধরনের কোনো সংবাদ মিডিয়াকে দেইনি যে চিকুনগুনিয়ার কারণে উনি মারা গিয়েছেন। ওনার শরীরের মধ্যে লাঙে ইনফেকশন হয়েছিল, ইনফেকশনটা স্প্রেড করেছে এবং সেই অনুপাতে সে অনুযায়ী ডাক্তার সাহেবরা অ্যান্টিবায়োটিকই দিয়েছিলেন, সেই অ্যান্টিবায়োটিক রেসপন্স করা নাই বলে উনি মারা গিয়েছেন। এটা ডাক্তারদের ভাষ্য। অভিনেতা রাতিনের স্বজনরাও গণমাধ্যমে জানিয়েছেন তার কিডনি জটিলতা এবং শ্বাসকষ্ট ছিল। বিশেষজ্ঞরা বলছেন চিকুনগুনিয়ায় মৃত্যু ঝুঁকি নেই, তবে অন্য কোনো জটিল রোগে আক্রান্ত থাকলে চিকুনগুনিয়া মারাত্মক হতে পারে। যাদের অন্যান্য রোগ আছে, যেমন ধরুন কারো হার্টের রোগ আছে, উচ্চ রক্তচাপ আছে, ডায়াবেটিস আছে, কিডনিতে প্রবলেম আছে, লিভারের প্রবলেম আছে, গর্ভবতী মা, তাদের জন্য একটু ঝুঁকিপূর্ণ। সেই জন্য মৃত্যু ঝুঁকি বলতে যেটা মিন করে, অন্য কোনো মানুষের অন্য কোনো রোগ নাই হইলে কোনো মৃত্যু ঝুঁকি বলতে গেলে নাই। এই ধরনের রোগ যাদের থাকে তারা কিন্তু একটু ঝুঁকিপূর্ণ আসলে। এই অবস্থায় সংশ্লিষ্ট হাসপাতালগুলোকে চিকুনগুনিয়া আক্রান্ত রোগীর মৃত্যু নিরীক্ষার তাগিদ দিয়েছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি তারা বলছেন ডাক্তারি পরীক্ষা ছাড়া চিকুনগুনিয়াকে মৃত্যুর কারণ হিসেবে উল্লেখ করা অনুচিত হবে। চিকুনগুনিয়ার জন্য মারা গেছে এটা বলা যাবে না। মানুষের মধ্যে এমনি তো প্যানিক হয়ে আছে, মানুষের আতঙ্ক হয়ে আছে। এই ধরনের নিউজ যদি বড় করে হেডলাইন দিয়ে একজন মারা গেল ওইটাই বড় করে দেবেন, 2-1 মানুষ তো মারা গেলেই চিকুনগুনিয়া মারা গেছে, এটা তো বলা ঠিক হবে না প্রমাণ ছাড়া আসলে। তিনি আরো জানান, গত বছর ভারতে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় 25 জন মারা গেছেন এমন খবর প্রকাশিত হয়েছিল, যা পরবর্তীতে সত্যি নয় বলে জানা গেছে। আতিকুর রহমান তমাল, সময় সংবাদ, ঢাকা। দেশে ক্রমেই বিস্তার লাভ করছে মাদক ব্যবসা। গেল 6 বছরে ইয়াবার ব্যবসা বেড়েছে 30 গুণ। ধ্বংসাত্মক এ ব্যবসার বড় সহায়ক খোদ প্রশাসনেরই এক শ্রেণীর অসাধু কর্মকর্তা। এমন দাবি করে সুন্দর আগামীর স্বার্থে সর্ষের ভেতরের ভূত তাড়ানোর কথা বলছেন চিকিৎসক ও অপরাধ বিশ্লেষকরা। কামরুল হাসান সবুজের রিপোর্ট। মাদক, যার বিষাক্ত ছোবলে ভাঙছে সংসার, ধসে পড়ছে সমাজ, হারিয়ে যাচ্ছে মেধা, বাড়ছে চুরি, ছিনতাই, রাহাজানি আর খুনের মতো ঘটনা। তারপরও অসৎ ব্যক্তির এক হাত থেকে অন্য হাতে বড় হচ্ছে মাদক ব্যবসার পরিধি। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিসংখ্যান বলছে 2011 সালে যেখানে 11 লাখ পিস ইয়াবা আটক করা হয়েছিল, সেখানে 2016 সালে আটক করা হয় প্রায় 3 কোটি পিস। বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে যে পরিমাণ মাদকদ্রব্য আটক হয় অভ্যন্তরীণ বাজারে ব্যবসা হয় তার 10 গুণ। যারা এই ধরনের ব্যবসা করে তারা ন্যায় নীতির ধার ধারে না, তাদের হচ্ছে টাকা। মাদকের যে অভিশাপ, সেই অভিশাপটা কিন্তু আমাদের দেশে, আমাদের সমাজের জন্য প্রচন্ড একটা হুমকি তৈরি করছে। অপরাধ বিশ্লেষকরা বলছেন অনিয়ন্ত্রিত এই মাদক ব্যবসার নিয়ন্ত্রণ রয়েছে মূলত প্রশাসনেরই এক শ্রেণীর কর্তা ব্যক্তির হাতে। খুন, রাখাজানি, হত্যা, নরহত্যা এবং এগুলো সমস্ত কর্মকাণ্ডের মধ্যে কিন্তু
ব্যাকগ্রাউন্ড হচ্ছে মাদকাসক্ত। স্থানীয় এমপি, স্থানীয় যে পুলিশ প্রশাসন, স্থানীয় যে অন্যান্য সংস্থা, তারা এই সমস্ত সবকিছুর সঙ্গে জড়িত, এবং তারা যদি এটার সাথে জড়িত না থাকে তাহলে পরে এই ধরনের হাজার হাজার কোটি টাকার ব্যবসা চলে কি করে? গভর্নমেন্টকে স্ট্রিক্ট হতে হবে, গভর্নমেন্টের লোকরাই যদি এটার মধ্যে ইনভলভ থাকে, শস্যের মধ্যে যদি ভূত থাকে তো শস্যের দিয়ে ভূত থাকে। মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের দাবি, মাদক নিয়ন্ত্রণে আগের চেয়ে তৎপর তারা। জড়িতদের আটকে নেওয়া হচ্ছে নতুন কৌশল। আমাদের মাঠ পর্যায়ের কর্মকর্তারা আছেন, তাদের ভালো ট্রেনিং নেই। এখন ট্রেনিং এর মাধ্যমে তারা অনেক রপ্ত করেছে এবং আমাদের তদন্তের মানক অনেক উন্নত হচ্ছে এবং আমরা এদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবো, তাদেরকে আইনের আওতায় আনতে পারবো। মাদক নিয়ে কাজ করা বিভিন্ন সংস্থাগুলোর তথ্য মতে সারা দেশে প্রতিদিন 200 কোটির বেশি টাকার মাদক কেনাবেচা হয়। এতে সহজেই বোঝা যায় বছর জুড়ে মাদক চোরাচালানে কি পরিমাণ অর্থ পরিণত হচ্ছে কালো টাকায়। আরো ভয়ঙ্কর তথ্য, দেশের ভেতরে ঢুকে পড়া বিপুল ইয়াবার 85% ভেজাল, যা খাঁটি ইয়াবার চেয়ে কয়েক গুণ কম সময়ে মাদক সেবীদের করে দিচ্ছে বিকলাঙ্গ। সচেতন নাগরিকরা বলছেন, প্রশাসনের কঠোর পদক্ষেপ আর সততাই পারে মাদকের অভিশাপ থেকে দেশকে মুক্তি দিতে। কামরুল হাসান সবুজ, সময় সংবাদ, ঢাকা। দেখছেন দুপুরের সময়। সুপ্রিম চেয়ারের পারফেক্ট শেপ আর ডিজাইন আপনাকে দেয় 100% কমফোর্ট। টেল সুপ্রিম চেয়ার। টাঙ্গাইলে দ্বিতীয় দিনের মতো চলছে ভেঙে যাওয়া শহরা তৈল ব্রিজের অপসারণ কাজ। সড়ক ও জনপথ বিভাগ জানায়, সকাল থেকে 15 জন শ্রমিক কাজ করছেন। পথচারীরা নৌকায় পারাপার হলেও এখনো বন্ধ রয়েছে জেলা শহরের সঙ্গে দেলদুয়ার উপজেলায় যান চলাচল। এতে ভোগান্তিতে আছেন এলাকাবাসী সহ পরিবহন শ্রমিকরা। দ্রুত ব্রিজটির পুনর্নির্মাণের দাবি জানিয়েছেন তারা। গত মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম থেকে টাঙ্গাইলগামী একটি সার ভর্তি ট্রাক উঠলে বেইলি ব্রিজটি ভেঙে 30 ফুট পানির নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন ট্রাক চালক ও হেলপার। মৌলভীবাজারের শ্রীমঙ্গলে অসুস্থ থাকার 7 দিন পর হাতি রাজলক্ষ্মী মারা গেছে। সকালে উত্তর ভাড়াউড়া এলাকায় হাতিটির মৃত্যু হয়। হাতির মালিক জানান, গতকাল থেকে হাতিটি খাওয়া দাওয়া বন্ধ করে অচেতন অবস্থায় পড়েছিল। আজ সকাল 11:15টায় চিকিৎসক পরীক্ষা করে হাতিটিকে মৃত ঘোষণা করেন। হৃদরোগজনিত কারণে রাজলক্ষ্মী মারা গেছে বলে জানান চিকিৎসক। গত 14 জুলাই গভীর রাতে একটি সার্কাস গ্রুপের লোকজন ব্রাহ্মণবাড়িয়া থেকে ট্রাকে করে হাতিটিকে শ্রীমঙ্গলের উত্তর ভাড়াউড়া এলাকায় নিয়ে আসে। এ সময় ট্রাক থেকে নামানোর সময় হাতিটি ডান পায়ে ও কোমরে প্রচণ্ড ব্যথা পায়। এরপর থেকে উঠে দাঁড়াতে পারছিল না হাতিটি। আন্তর্জাতিক রোটারি যুব সংগঠনের প্রাক্তন সদস্য এক্স রোটারাক্টস ফোরামের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে ঢাকা ক্লাবের মিলনায়তনে এই সভা হয়। সভায় গত বছরে সংগঠনটির আয় ব্যয়ের হিসেবের প্রতিবেদন পেশ করেন সংগঠনটির সাধারণ সম্পাদক কাজী জাহিদুল হক। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি আশরাফুজ্জামান। বার্ষিক সাধারণ সভায় সারা দেশ থেকে প্রায় 200 জনের মতো এক্স রোটারাক্টস অংশগ্রহণ করেন। আজকের সভা থেকে আগামী 2 বছরের জন্য আরেকটি নতুন কমিটি ঘোষণা করা হয়। দেশের বাইরের খবর, মার্কিন রক ব্যান্ড লিঙ্কিন পার্কের ভোকালিস্ট চেস্টার ব্যানিংটন মারা গেছেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 41 বছর। টিএমজেড ম্যাগাজিনের বরাত দিয়ে বিবিসির খবরে বলা হয়, লস অ্যাঞ্জেলসে তার নিজ বাসভবন থেকে ঝুলন্ত অবস্থায় উদ্ধার করা হয় ব্যানিংটনের মরদেহ। ধারণা করা হচ্ছে তিনি আত্মহত্যা করেছেন, তবে বিষয়টি এখনো পরিষ্কার নয় বলে জানায় পুলিশ। 1996 সালে লিঙ্কিন পার্ক 7 কোটি গানের অ্যালবাম বিক্রি করে বিশ্বজুড়ে ব্যাপক সাড়া জাগায়। ব্যান্ডটির অন্যতম প্রধান ভোকালিস্ট ছিলেন চেস্টার ব্যানিংটন। Bandas de metal de mayor éxito de las últimas 2 décadas, presentó su último trabajo en un concierto en Madrid, en la primera edición. জাতীয় ক্রীড়া পরিষদের শীর্ষ কর্তাদের বিষয়ে কিছুই জানেন না বলে দাবি করেছেন এনএসসি চেয়ারম্যান এবং যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। সাংবাদিকদের তিনি জানান, অভিযোগ পাওয়া গেলে অভিযুক্তদের বিরুদ্ধে ব্যবস্থা নেবে ক্রীড়া পরিষদ। যদিও দুদক সচিবের দাবি, দুর্নীতির বিষয়ে নিশ্চিত হয়েই তদন্তে নেমেছেন তারা। আমাদের কাছে কোনো দরখাস্ত আসে নাই, না আমাদের কাছে কোনো কিছু আসে নাই, না আমরা কোনো চিঠি পাইনি। সেটা এনএসসি পাইলে এনএসসি আমাদের কাছে পুট আপ করবে, তখন দেখবো। চিঠি দেওয়া হয়েছে, এটা আমাকে আমাদের অনুসন্ধানকারী কর্মকর্তা নিশ্চিত করছে যে চিঠি একটা দেওয়া হয়েছে কিছু তথ্য বা নথিপত্র চেয়ে। বেশ কয়েকদিন ধরে জাতীয় ক্রীড়া পরিষদের দুর্নীতি নিয়ে সরগরম দেশের গণমাধ্যম।
অথচ এই বিষয়ে কিছুই জানেন না বলে দাবি এনএসসি চেয়ারম্যান ও যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদারের। স্থাপনা নির্মাণে কারচুপি, দরপত্র মূল্যায়নে জালিয়াতি, বিল পরিশোধের ক্ষেত্রে অনিয়ম সহ বিভিন্ন অভিযোগ এনে গেল 17 মে ক্রীড়া পরিষদের 10 শীর্ষ কর্তার বিরুদ্ধে তদন্তে নামে দুদক। রিপোর্ট দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয় 25 মে পর্যন্ত। যদিও দুদকের কর্তারা আবেদন করে সে সময় বাড়িয়েছেন অভিযুক্তরা। দুর্নীতি দমন কমিশনে একটা নালিশ পাওয়া গিয়েছিল যে জাতীয় ক্রীড়া পরিষদের বিভিন্ন স্থাপনা নির্মাণ, পুনর্নির্মাণ এবং কিছু সরঞ্জাম সংগ্রহ করার যে টেন্ডার ছিল সেই টেন্ডারে দুর্নীতি হয়েছে। এটি দুর্নীতি দমন কমিশন এই তথ্যটি আমলে নিয়ে অনুসন্ধান শুরু করেছে এবং ইতিমধ্যে একজন অনুসন্ধানকারী কর্মকর্তাও নিয়োগ করা হয়ে গেছে। তবে দুর্নীতির বিষয়ে বিস্তারিত জানতে চাওয়া হলে মন্ত্রী বল ঠেলে পাঠালেন দুদকের কোর্টে। না জেনে শুনে না, দুদক কোনো দরখাস্ত পাইলেই একটা নোটিশ দেয়, তার মানে এই না যে দুর্নীতি হয়েছে। সেটা তারা তদন্ত করবে, তদন্ত করে যদি রেজাল্ট এসে আসে তারা কেস করবে। দুর্নীতির অভিযোগ করলেই দুর্নীতি হয়ে যায় না। দেশের সব ফেডারেশন এবং অ্যাসোসিয়েশনের অভিভাবক জাতীয় ক্রীড়া পরিষদ, তাদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগে কোনো ছাড় নয়, বরং অভিযোগ আমলে নিয়ে গুরুত্বের সঙ্গে তদন্তে নামবে ক্রীড়া মন্ত্রণালয়, এমনটাই প্রত্যাশা সবার। মাহবুব রিমন, সময় সংবাদ, ঢাকা। এবার বর্ষা বন্দনার খবর। নানা আয়োজনে বর্ষা উৎসব উদযাপন করল নগরবাসী। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা ইনস্টিটিউটে সত্যেন সেন শিল্পগোষ্ঠী আয়োজিত বর্ষা উৎসবে নাচে গানে বর্ষার বন্দনা করা হয়। আগতরা বর্ষা ঋতুর নানা বৈচিত্র্যের কথা তুলে ধরে প্রকৃতিকে ভালোবাসার আহ্বান জানান। দুপুরের সময়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। দর্শক, যান্ত্রিক গোলযোগের কারণে আমরা আর পরের সংবাদে যেতে পারছি না, আমরা আন্তরিকভাবে দুঃখিত।